সরকারি কৃচ্ছ্রতা সাধনে দক্ষতা বিভাগ খুললেন ডোনাল্ড ট্রাম্প। প্রধান হিসেবে দায়িত্বে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। গাজা লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও 107। ইরানি জনগণকেই বেশি ভয় পায় খামেনি সরকার, দাবি নেতানিয়াহুর। এবং বিয়ের বাস নদীতে পড়ে পাকিস্তানে নিহত 18। ঘটনার তদন্তে কাজ করছে। Rainbow Paints, the color of joy. দর্শক, আমি ফয়সাল মাহমুদ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং রাজনীতিবিদ ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে। বিভাগটি কেন্দ্রীয় সরকারের ব্যয় ও সরকারের আকার কমানোর উপর গুরুত্ব দেবে। এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর মিশনে নামার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কারিগর হিসেবে উঠে এসেছিল ইলন মাস্কের নাম। এবার সত্যিই মার্কিন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন এই ধনকুবের। নিজ প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ নামের নতুন বিভাগের প্রধান হিসেবে মাস্ককে দায়িত্ব দিলেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা বিবেক রামাস্বামীর সঙ্গে যৌথভাবে বিভাগটির দায়িত্ব সামলাবেন তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দুই অসাধারণ ব্যক্তিত্ব একসঙ্গে তার সরকারে কাজ করবেন। আমলাতন্ত্রের অবসান ঘটিয়ে, বিধিনিষেধের নাকপাশ কাটিয়ে, অযথা খরচ কমিয়ে মার্কিন সংস্থাগুলোর পুনর্নির্মাণ করে দেশকে এগিয়ে যেতে সাহায্য করবেন, যা যুক্তরাষ্ট্রকে বাঁচাতে অত্যন্ত জরুরি। সংক্ষেপে এই বিভাগের নাম ডিওজিই। ট্রাম্প জানান, বিভাগটি সরকারের আকার ও বিধিনিষেধের বাড়াবাড়ি কমানোর দিকেও নজর দেবে। হোয়াইট হাউসের বাজেট ও ব্যবস্থাপনার সঙ্গেও কাজ করবে তারা। তবে বিভাগটির পূর্ণাঙ্গ কাঠামো কেমন হবে এখনো পরিষ্কার নয়। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে প্রথম দিনেই বেশ কটি নির্বাহী আদেশ দিতে পারেন তিনি। শুরুতেই চড়াও হতে পারেন অভিবাসীদের উপর। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেসবও বাতিল করে দেবেন ট্রাম্প। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গেল 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও অন্তত 107 জনের। এদিকে নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় ইরান সরকার, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক সহায়তা বন্ধ করার জন্য ইসরায়েলের নিন্দা করেছেন রাষ্ট্রদূতরা। কোনোভাবেই থামছে না ইসরায়েলের বর্বরতা। 24 ঘন্টায় গাজা ও লেবাননে দখলদারদের ভয়াবহ হামলায় ঝরে গেল আরও শতাধিক প্রাণ। এখন পর্যন্ত গাজায় প্রাণহানি 43,600 ছাড়িয়েছে, আর লেবাননে 3,200 ছাড়ালো মৃতের সংখ্যা। এরই মধ্যে মঙ্গলবার ইরানি জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবি করলেন, নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সরকার। হোয়াইট হাউসে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। তেল আবিবের প্রতি সমর্থনের জন্য বাইডেনকে ধন্যবাদ জানান তিনি। ইরান যাতে তার উদ্দেশ্য পূরণে সফল হতে না পারে তা নিশ্চিত করা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন আইজাক।
চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করল লোহিত ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজের উপর হামলা চালিয়েছে তারা। এদিকে গাজায় মানবিক সহায়তা বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নিন্দা করেছেন রাষ্ট্রদূতরা। উপত্যকাটির আসন্ন দুর্ভিক্ষ সম্পর্কেও সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। নিবির আমিন, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পাকিস্তানের উত্তরাঞ্চলে বরযাত্রী বহনকারী একটি বাস সিন্ধু নদীতে পড়ে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার 2 ডজন যাত্রী নিয়ে পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়ালা শহরের দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বাসটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের অনেকেই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এদিকে চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়াম করতে থাকা লোকদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 43 জন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত 7:45টার দিকে এই ঘটনা ঘটে। 62 বছর বয়সী গাড়ি চালক পালানোর সময় নিজেকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছিলেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিবাহ বিচ্ছেদের পর মানসিক আঘাত পেয়ে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। মঙ্গলবার ভয়াবহ এই ঘটনায় নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জুহাই শহরের বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আন্তর্জাতিক সংবাদে। এখন থেকে ইরানের ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করা যাবে রাশিয়ায়। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য মস্কো টাইমস। রুশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা মোকাবিলায় দেশ দুটি এই পদক্ষেপ নিল। ইরানের আন্তঃব্যাংক নেটওয়ার্ক শেতাবকে রাশিয়ার সমতুল্য মির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সম্ভব হয়েছে কার্যক্রমটি। বর্তমানে ইরানিরা রাশিয়ায় এটিএম থেকে অর্থ তুলতে পারছে। ভবিষ্যতেও তারা দোকানে কেনাকাটার সময়ও তাদের কার্ড ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে। এই পরিকল্পনা আরও কিছু দেশে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRINN। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা ও জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কারণে মোট 930 জন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। সোমবার 11 নভেম্বর কুয়েতে একদিনের রেকর্ড সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হচ্ছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার এই 930 জনের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে সেসব পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে। নথিপত্র স্বাক্ষর হওয়া মাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। তুফানের পর দুই বাংলায় একসাথে মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20 দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দরদ। এ নিয়ে চলতি বছর শাকিবের তৃতীয় সিনেমা এটি। সেই দরদের আনুষ্ঠানিকতায় কলকাতা এলেন
দুই বাংলার ভাইজান শাকিব খান। সোমবার 11 নভেম্বর সন্ধ্যায় কলকাতার 5 তারা হোটেল তাজ বেঙ্গলে শাকিব খানের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানে এসকে মুভিজের নতুন 18টি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলো। নতুন এই 18টি ছবি মুক্তি পেতে চলেছে এসকে মুভিজ প্রযোজনায়। তার মধ্যে অন্যতম হলো শাকিব খান, সোনাল চৌহান অভিনীত দরদ। দীর্ঘদিন ধরে এসকে মুভিজের সঙ্গে কাজ করা এবং তুফানের পর দরদের সাফল্য নিয়ে যথেষ্টই আশাবাদী শাকিব। দুটো ছবি রিলিজ হতে যাচ্ছে, তুফান রিলিজ হয়েছে, এখন দরদ রিলিজ হচ্ছে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বেজিং চাওয়াং ইন্টারন্যাশনাল লাইফ ফেস্টিভ্যালে চলছে জমকালো আলো প্রদর্শনী। পার্ক এবং শপিং মলগুলিতে থিমযুক্ত আলো প্রদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পকর্ম, বিভিন্ন খাবার স্টল এবং প্রাণবন্ত পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করেছে। চাওয়াং জেলা অলিম্পিক সেন্ট্রাল এলাকায় লিয়াংমা নদী সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত। 10 নভেম্বর পর্যন্ত চলে এই প্রদর্শনী।上区整体的客流和销售呢，环比都是实现了一个增长。上区内的各大商户。আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শীতকালীন আলো প্রদর্শনীর জন্য এবার 23,000 এলইডি বাল্ব স্থাপন করল বেলজিয়ামের একটি চিড়িয়াখানা। গেল সপ্তাহে দুর্দান্ত এই লাইট শো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। দুর্দান্ত এক শীতকালীন লাইট শো নিয়ে ফিরে এলো বেলজিয়ামের প্ল্যাঙ্কেন্ডেল চিড়িয়াখানা। ড্রাগন অব দ্য নর্থ নামের এই প্রদর্শনীটি গেল শুক্রবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। ডাইনোসর, পোকামাকড় এবং ফুলের থিমযুক্ত অনুষ্ঠানের পূর্ববর্তী সংস্করণগুলো এবারও অনুসরণ করা হয়েছে। চায়না লাইটের শিল্পীদের সাথে অংশীদারিত্ব করেছে চিড়িয়াখানাটি, যাতে করে হাই নর্থের দৈত্যাকার হরিণ, আইস কুইন এবং রঙিন ড্রাগনের মতো পৌরাণিক চরিত্রগুলো উপস্থাপন করা যায়। সত্যি জাদুকরী ব্যাপার। বাচ্চারা এটিকে খুব পছন্দ করে। প্রতি বছর স্কুল ছুটির সময় এই ধরনের প্রদর্শনী দেখার চেষ্টা করি। বাচ্চারা এটাকে চমৎকার মনে করে। এটি সুন্দর, খুবই ভালোভাবে তৈরি। আমি মনে করি তারা এতে অনেক কাজ করেছে। আমরা খুবই অবাক হয়েছি। এই আয়োজনে 60টিরও বেশি কম্পোজিশন তৈরি করতে 8 মাসেরও বেশি সময় লেগেছে, যা ইস্পাত, 15,000 বর্গমিটার সিল্ক এবং 23,000 এলইডি বাল্ব দিয়ে তৈরি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের একটা দাবি উঠেছে। এই বিষয়টা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেমন নির্বাচন কমিশন বাংলাদেশ জামাত ইসলামী চায়? নির্বাচনকালীন বিদ্যমান রাজনৈতিক প্রশাসনিক পরিস্থিতিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইসলামী দলগুলো, ছোট বড় মুসলিম উম্মার একটা ঐক্য প্রয়োজন। রাষ্ট্রপতি ইস্যুতে আসলে জামাতের অবস্থান কি? যে কোনো রাষ্ট্রপতি অসত্য কথা বললে তিনি তার শপথ ভঙ্গ করেন। অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের প্রিয় শীর্ষ নেতৃবৃন্দের যে ফাঁসি দেওয়া হয়েছে, এটা তো একেবারেই একটা রাজনৈতিক উদ্দেশ্যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। Cricket is more than just a game in Bangladesh. It's a way of